আজ বিশ্ব মাদক বিরোধী দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদ 1987 সালের 7 ডিসেম্বর সিদ্ধান্ত নেয় প্রতি বছর 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করার। সামাজিক সুস্থতা বজায় রাখতে মানুষকে মাদকের কুপ্রভাব থেকে মুক্ত করতে এই দিবসটি পালন করা হয়। মাদক বিরোধী দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে, আসুন সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সুস্থ জীবন করি। জাতিসংঘ বিভিন্ন সংস্থার মাধ্যমে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে। মাদক এমন এক অপরাধ যা এক পর্যায়ে নিজের নিয়ন্ত্রণে থাকে না, বরং সে নিজেই মাদক বা নেশার নিয়ন্ত্রণে চলে যায়। ফলে চাইলেই যখন তখন সেখান থেকে বের হয়ে আসা যায় না। অর্থাৎ এক সময় সে নেশাকে ছাড়তে চাইলেও নেশা তাকে ছাড়ে না। দুঃখজনক বাস্তবতা হচ্ছে, এই নেশার জগৎ ক্রমাগত বড় হচ্ছে। সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষের এক বিরাট অংশ নেশায় বোধ হয়ে আছেন। সুবীর নন্দীর গানের সাথে গলা মিলিয়ে বলা যায়, নেশার লাটিম ঝিম ধরেছে। ফলে বাড়ছে অপরাধ, সামাজিক অস্থিরতা। নেশার টাকা জোগাতে গিয়ে সন্তানের হাতে পিতা, কখনো পিতার হাতে সন্তান খুন হচ্ছে। গুগলে সার্চ দিলে আমরা এমন অসংখ্য করুণ ও মর্মান্তিক ঘটনার দেখতে পাই। আসলে আমরা মাদকের একটি পরিসংখ্যান দেখি। দেশে মাদকাসক্তের সংখ্যা 83 লাখ, এটি বলা হচ্ছে একটি পরিসংখ্যানে। কোনো কোনো পরিসংখ্যানে এই সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে সমীক্ষা, সেখানে বলা হয়েছে মাদকাসক্তদের মধ্যে পুরুষ হচ্ছে 77,60,000, নারী 2,85,000, শিশু 2,55,000। আর এর মধ্যে গাঁজা সেবনকারী 52%, ইয়াবা সেবনকারী 20%, অ্যালকোহল 17% এবং অন্যান্য 11%। আমরা দেখি যে মাদকের বিরুদ্ধে যখন বিভিন্ন ধরনের অভিযান চলে বা পুলিশি অ্যাকশন চলে, তখন সেখানে ধরা পড়ে শুধু ছোট মাদক ব্যবসায়ী বা কারবারি এবং বাহকেরা। মাদকের 55% মামলায় সব আসামি খালাস পায়। বাংলাদেশ থেকে মাদকের কারণে বছরে পাচার হয় প্রায় 5,900 কোটি টাকা। আমরা পাচার নিয়ে সোচ্চার, দুর্নীতি করে রাজনীতিবিদরা, আমলারা বা অন্যান্যরা যে পাচার করে সেটির ব্যাপারে আমরা সোচ্চার, কিন্তু মাদকের খাতে যে দুর্নীতি বা পাচার সেটির সংখ্যাও কিন্তু অনেক বেশি। মাদক আসলে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে দেশের আনাচে কানাচে সব জায়গায় এটি ছড়িয়ে পড়েছে। শুধু শহরে নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে মাদক। তার বিষাক্ত সুবল শেষ করে দিচ্ছে তারুণ্যের শক্তি ও অমিত সম্ভাবনা। ব্যক্তি ও পারিবারিক জীবনের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, হতাশা এবং মূল্যবোধের অভাবের সুযোগ নিয়ে মাদক তার হাত বাড়িয়ে দিয়েছে তরুণ সমাজের প্রতি। বেকারত্ব মাদক বিস্তারের সহায়ক, এমন কথাও বলছেন বিশ্লেষকরা। আসলে নিষিদ্ধ জগতের অস্ত্রের পরেই মাদকের ব্যবসা সবচেয়ে লাভবান ব্যবসা। বিশেষ করে ফেন্সিডিল ও ইয়াবা সহজলভ্য বহনযোগ্য বলে এর বিস্তার দেশ জুড়ে। সত্যি বলতে কি, দেশের এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে মাদকের থাবা নেই। দেশ জুড়ে এক বিশাল জাল বিস্তার করে আছে এই মরণ নেশার ভয়াবহ সিন্ডিকেট। আন্তর্জাতিক অপরাধ চক্র মাফিয়াদের সঙ্গে রয়েছে এদের গভীর যোগাযোগ। দুঃখজনক যে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ও সেবন প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরেই থাকছে। যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাদক কারবারিতে জড়িয়ে পড়ছে। সীমান্ত এলাকায় যেসব থানা আছে, ওইসব থানার পুলিশ সদস্যরাই মাদক কারবারে জড়িত হয়ে পড়ছে, এমন কথাও গণমাধ্যমের সংবাদে বলা হচ্ছে। মাদক চোরাচালানের জন্য যে বিভিন্ন রুট রয়েছে, বিমানবন্দর থেকে শুরু করে স্থলবন্দর, সমুদ্র বন্দর, সীমান্ত এলাকায় মাদকের ছড়াছড়ি। এর কিছু ধরা পড়ে বাকিটা চলে যায় মাদক সেবী ও ব্যবসায়ীদের কাছে। এছাড়া কারাগারেও রয়েছে মাদকের জমজমাট ব্যবসা।
রাজধানীর উপকণ্ঠে সম্প্রতি স্থানান্তরিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের বিভিন্ন কারাগারে অভিনব কায়দায় মাদক ও বিভিন্ন নিষিদ্ধ পণ্য পাচারের অভিযোগ উঠেছে। কারাগার কর্তৃপক্ষ এ ধরনের অপতৎপর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও অনেক সময় চোখ ফাঁকি দিয়ে মাদক ঢুকে কারাগারে। মোবাইল ফোন দিয়ে কারাগারে বসে শীর্ষস্থানীয় অপরাধীদের মাদক ব্যবসা ও চাঁদাবাজির অপরাধ জগতে নিয়ন্ত্রণের খবরও অজানা নয়। পুলিশের একটি গবেষণায় বলা হয়েছে, ভৌগোলিক কারণে বাংলাদেশে মাদকের ব্যবহার সবচেয়ে বেশি এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গল, গোল্ডেন ক্রিসেন্ট, যেটা ইরান, আফগানিস্তান ও পাকিস্তান, আর এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গল হচ্ছে মিয়ানমার, লাওস ও থাইল্যান্ড। গোল্ডেন ওয়েজ হচ্ছে ভারতের হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, নেপাল ও ভুটানের কিছু অংশ। এইসব জায়গায় মাদক চোরাচালানের 3টি প্রধান অঞ্চলের কেন্দ্র রয়েছে বাংলাদেশে। নিষিদ্ধ বস্তু হয় মাদক কারবারিরা অভিনব সব পন্থা অবলম্বন করে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য টিফিন ক্যারিয়ারের ভেতর দিয়ে মাদক বিভিন্ন কায়দায় মোবাইল পাচার, জুতার সোল ও শুকনো খাবারের ভেতর গোপনে মাদক পাচার হচ্ছে। এছাড়া পরিধেয় শার্টের কলার, হাতায়, প্যান্টের কোমরের অংশে, টিফিন বক্সের ভেতরে করে মোবাইল, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল সহ নিষিদ্ধ পণ্য অভ্যন্তরে নেওয়া হচ্ছে। এ ধরনের অপতৎপরতা বন্ধে কারা কর্তৃপক্ষকে নজরদারি বাড়াতে হবে। কারাগার হচ্ছে সংশোধনাগার, সেখানে যদি মাদক ঢোকে তাহলে অবস্থা কি হবে একবার ভাবা যায়। গত 1 দশকেরও বেশি সময় কোকেন পাচারের রোড হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশেও এই উত্তর আমেরিকা, ভারত সহ বিভিন্ন দেশে কোকেন পাচার হয়েছে। 10 বছর প্রায় 50 কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। তার মধ্যে 2023 সালের 26 জানুয়ারি উদ্ধার হয় 8.5 কেজি কোকেন। এই সময়ে মালাবি, ক্যামেরুন, নাইজেরিয়া ও বাংলাদেশের 8 জনকে ধরা হয়। চক্রের প্রধান নাইজেরিয়ার এক নাগরিক, ওই চক্র এখনো তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে এমন খবর শোনা যাচ্ছে। মাদক কারবারিরা আশ্রয় নেয় বিভিন্ন পন্থা ও কৌশলের। মানব শরীরের ভেতর গোপনাঙ্গে মাদক পাচারের পন্থা পূর্ণ হয়ে গেছে। এমনকি কফিনের ভেতরের মাদক পাচারের ঘটনাও ঘটেছে। এর আগে রাজধানী সহ বিভিন্ন এলাকায় সাপুরদের সাপ রাখার বাক্স থেকে বড় মিষ্টি কুমড়ার ভেতর মিষ্টির বাক্স, দরজার চৌকাঠের ভেতর বাক্স করে ফেন্সিডিল বহনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে। অ্যাম্বুলেন্সে বা কফিনে করে মাদক বহন করলে অনেক সুবিধা, এতে অনেকের চোখ ফাঁকি দেওয়া যায়। যানজটে পড়লে সাইরেন বাজিয়ে উল্টো পথেও চলে যাওয়া যায়। র্যাব পুলিশের চেকপোস্টে তল্লাশিতেও পড়তে হয় না, কারণ কফিনবাহী একটি অ্যাম্বুলেন্সকে সাধারণত কেউ সন্দেহের চোখে দেখে না। এটা খুবই উদ্বেগের বিষয় যে মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের জন্য অ্যাম্বুলেন্সের মতো একটি জরুরি ও স্পর্শকাতর পরিবহন ব্যবহার করছে। এতে কোন অ্যাম্বুলেন্সে সত্যিকারের রোগী বা কফিনের ভেতরে আসলে লাশ বা অন্য কিছু আছে কিনা এ নিয়েও সন্দেহ দেখা দেওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়। এ নিয়ে পুলিশ এবং অ্যাম্বুলেন্স ব্যবহারকারী উভয় পক্ষকে বিড়ম্বনায় পড়তে হয়, আর এ সুযোগটি নেয় মাদক ব্যবসায়ীরা। এই জন্য অবশ্যই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে কম বেশি অভিযান চলছে। নতুন করে মাদক কারবারিদের তালিকা হচ্ছে। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য রয়েছে তালিকায়। বেশ কিছু জেলায় বেশ কিছু গণমাধ্যম কর্মীর নামও আসছে। পাশাপাশি নব্য গডফাদার হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছে তারা একসময় এলাকায় কুলি, পকেটমার, রিক্সা চালক, দিনমজুর, শ্রমিক হিসেবে কাজ করার তথ্য আছে আমাদের কাছে, অর্থাৎ পুলিশ এটি বলছে। এখন তারা বিদেশি কারবারিদের সঙ্গে সমন্বয় করে সারা দেশে তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে বিদেশিদের তালিকাও প্রায় প্রস্তুত করা হয়েছে। তাদের মধ্যে নাইজেরিয়া, ঘানা, ভারত, মিয়ানমার সহ অন্তত 20টি দেশের কারবারি রয়েছে। তারা সীমান্ত ও বিমানবন্দরে মাদকের চোরাচালান আনছে। বিশ্লেষকরা বলছে মাদক মুক্ত সমাজ গড়তে হলে মাদক দ্রব্যের প্রাপ্তি এবং সহজলভ্যতা যাতে না হয় সেটি নিশ্চিত করতে হবে। যে কোনো মূল্যে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে হবে। দেশেও যাতে মাদকদ্রব্য উৎপাদন না হয় সে ব্যাপারে প্রশিক্ষণ নিতে হবে। দুঃখজনক হচ্ছে মাঝে মধ্যে মাদকের চালান ধরা পড়লেও তাদের মূল কুশীলবরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে সমাজের প্রভাবশালী অনেক ব্যক্তিবর্গ
এবং সিন্ডিকেটের মাধ্যমে জড়িত থাকায় তাদের টিকিটই স্পর্শ করতে পারে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অবস্থার পরিবর্তন জরুরি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ গণমাধ্যমকে বলছেন, দেশ থেকে মাদক নির্মূল করতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ র্যাবের পাশাপাশি আমরাও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। কথা এই যে মাদকের ভয়াল থাবা থেকে দেশকে বাঁচাতে হলে মাদক সিন্ডিকেট যতই শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে সামাজিক সচেতনতারও কোনো বিকল্প নেই। ধর্মীয় মূল্যবোধ, নীতি ও নৈতিকতার উন্মেষ ঘটাতে হবে। যারা ইতিমধ্যে মাদকাসক্ত হয়েছে তাদেরও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে। বাড়াতে হবে মাদক নিরাময় কেন্দ্রের সংখ্যাও। সর্বোপরি সামাজিক সচেতনতা সৃষ্টি করে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে লড়াই করে এই যুদ্ধে জয়ী হতেই হবে।